হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। সেটি হচ্ছে সিওপিডি। এর পুরো নাম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো এই সিওপিডিতে কী হয়, কী কী উপসর্গ দেখা যায় এবং কেন হয়, এর ম্যানেজমেন্ট কী করে আমরা চিকিৎসা করব এবং এর যদি চিকিৎসা না করি তাহলে এর পরবর্তীতে কী কী অসুবিধা হতে পারে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো এটি হচ্ছে একটি ফুসফুসজনিত রোগ, যেটি একজন স্বাভাবিক ব্যক্তির শ্বাস প্রশ্বাসকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এখন আমরা সিওপিডি কেন হয় সেটা বোঝার জন্য একটা এক্সাম্পল দেব। আমরা একটা পাইপ নিলাম, মানে জল যাওয়া পাইপ, সেটা কোনো কিছু না করে তো নর্মাল রেখে দিলাম। সেখানে যে পরিমাণ জল যাবে সেই পাইপটাকে যদি আমরা সংকুচিত করি, অর্থাৎ এইরকম একটা পাইপ, সেটাকে যদি আমরা সংকুচিত করি তো নিশ্চয়ই আপনারা সবার সাধারণ জ্ঞান যে সেই পাইপে জল কম যাবে। তেমনই আমাদের যে শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালীটা অনেকটা জলের পাইপের মতো, অর্থাৎ সেখানে বাতাস যাচ্ছে জলের বদলে। তো এখন যদি দিনের পর দিন যদি সেই শ্বাসনালীটা আমাদের সংকুচিত হয়ে যায় তাহলে নিশ্চয়ই সেখানে কম বাতাস যাবে, অর্থাৎ কম বাতাস আমাদের ফুসফুসে যাবে। তো সেখানে এইরকমই একটি ফেনোমেনন দেখা যাচ্ছে যে কম বাতাস যাওয়ার ফলে, অর্থাৎ যে ডায়ামিটারটা যে কম হয়ে যাচ্ছে, আমাদের সংকুচিত হয়ে যাচ্ছে, অর্থাৎ কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে এয়ারওয়েটা, তার কারণে আমাদের এই সিওপিডিটা হয়ে যাচ্ছে। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে কেন আমাদের শ্বাসনালীটা সংকুচিত হয়ে যাচ্ছে। তো আমরা কারণগুলো শুনে নিই। তো মোস্ট কমন কজ অফ দ্য সিওপিডি ইজ স্মোকিং, অর্থাৎ কেউ যদি ক্রনিক স্মোকার হয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কেউ স্মোকিং করে তাহলে তার সিওপিডি হওয়ার চান্স অনেকটাই বেশি। এটা একটা হচ্ছে মোস্ট কমন সিঙ্গেল কজ অফ দ্য সিওপিডি ইজ ক্রনিক স্মোকিং। এছাড়া অন্যান্য কারণও থাকতে পারে এই সিওপিডির পেছনে, যেমন গ্রামে অনেক মা দিদিরা তারা উনুনে রান্না করেন। তো উনুনে রান্না করার সময় যে ধোঁয়াটা বের হয় সেই ধোঁয়াটাও একটা অন্যতম কারণ এই সিওপিডির। এছাড়াও যারা শ্রমিক রয়েছেন, কলকারখানায় যারা কাজ করেন, সেই কলকারখানাতেও অনেক ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়া থেকেও সিওপিডি হতে পারে। এছাড়া যারা কেমিক্যাল কারখানায় কাজ করেন তাদেরও সিওপিডি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই কারণগুলি ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে নিউবর্নের ক্ষেত্রে, অর্থাৎ যারা জন্ম নিচ্ছে তাদের যদি বার্থ ওয়েট, অর্থাৎ নর্মাল বার্থ ওয়েটের থেকে যদি কম বার্থ ওয়েট হয়, অর্থাৎ ওজন যদি কম হয়, সেক্ষেত্রে সিওপিডি হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা জানি যে নর্মাল বার্থ ওয়েট হচ্ছে একটা নিউবর্নের ক্ষেত্রে 2.8 কেজি টু 3.0 কেজি, অর্থাৎ যদি 2.8 কেজির নিচে যদি বার্থ ওয়েট হয় তাহলে সেক্ষেত্রে সিওপিডির সম্ভাবনা অনেকটাই বেশি, অর্থাৎ সিওপিডি হতে পারে। এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর কারণে সিওপিডি হতে পারে। তো নর্মালি কী উপসর্গ নিয়ে পেশেন্ট আপনার ডাক্তারের কাছে আসতে পারে? তো প্রথমেই হচ্ছে কম অক্সিজেন যাচ্ছে আমাদের লাংসে। তো প্রথমে আমাদের কী হতে পারে? প্রথমে আমাদের শ্বাসকষ্ট হতে পারে কম অক্সিজেন যাওয়ার ফলে। তো সেই শ্বাসকষ্টটা প্রথম দিকে যখন সিওপিডি কারো হচ্ছে, তখন ধরুন আমি হাঁটছি, কোনো হেঁটে কোথাও যাচ্ছি, তখন আমার শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু দিনের পর দিন এটা বাড়তে পারে। যেমন নর্মাল কাজ করার সময় যদি আমি বসে থাকি, কিংবা বাথরুম যাওয়ার সময় বা কোনো নর্মাল কাজ করার সময়তেও আমার শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া আমার কাশি হতে পারে, কাশির সঙ্গে আমাদের কাপ উঠতে পারে, সেটি নর্মালি সাদা কালারের হতে পারে, আর যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটা হলুদ কিংবা সবুজ কালারের হতে পারে। এছাড়া এর সাথে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, অর্থাৎ আমাদের সংক্রমণ হতে পারে এই শ্বাসযন্ত্রে। তো এই সমস্ত সিমটমস নিয়ে পেশেন্ট ডাক্তারের কাছে আসতে পারে। এবং একটি কারণ বলতে ভুলে গেছি, সেই কারণটি হচ্ছে যে জিনগত কারণেও সিওপিডি হতে পারে। সেই জিনগত কারণটি হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন যদি ডেফিসিয়েন্সি হয় তাহলেও সিওপিডি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং এই সিওপিডির আন্ডারে দুটো রোগ হতে পারে, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, একটা হচ্ছে এমফাইসেমা। এই দুটো রোগ সিওপিডির আন্ডারে আসতে পারে। এবং কি করে আমরা সিওপিডি ডায়াগনোসিস করব এবং ম্যানেজমেন্ট করব সেটাও আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই সিওপিডি ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে পালমোনারি ফাংশন টেস্ট বলে একটা টেস্ট হয়, সেই টেস্টটা আমরা করে কয়েকটি প্যারামিটার আমরা নির্ণয় করব। সেই প্যারামিটারের মধ্যে হচ্ছে FEV1, FVC, এইসব প্যারামিটার আমরা দেখব। এছাড়া আমরা ব্লাড কাউন্ট করেও আমরা দেখব যে একটা প্যারামিটার, সেই ব্লাড কাউন্টের মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে ব্লাড ইওসিনোফিল কাউন্ট। এটা কেন করা হয় সেটা আমরা পরে আলোচনা করছি।
হাঁপানির সঙ্গে সিওপিডির অনেকটাই কম থাকে। এবং একটা প্যারামিটার হচ্ছে FEV1 বা FBC রেশিও যেটা আসছে সেটা লেস দ্যান 0.7 অ্যাজমাতে হতে পারে এবং সিওপিডিতে হতে পারে। তো আমরা এটাকে নিশ্চয়ই আলাদা করব, ডিফারেন্সিয়েট করব। সো সেই ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্টিং বলে একটা টেস্ট করব। এই টেস্টের ফলে যদি FEV1টা 12% যদি ইনক্রিজ করে তাহলে আমরা সেটাকে পজিটিভ বলবো। এই পজিটিভটা হচ্ছে রিভার্সিবিলিটি, অর্থাৎ যে ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্টিং এটা হচ্ছে অ্যাজমাটাই পজিটিভ হবে, কিন্তু সিওপিডিতে এটা নেগেটিভ হবে। অর্থাৎ আমরা দুটোকে সেপারেট করে দিলাম। একটা নেগেটিভ যেটা আসে সেটা হচ্ছে সিওপিডি, আর যেটা পজিটিভ আসে সেটা অ্যাজমা। তো যদি নেগেটিভ আসে তাহলে আমরা সিওপিডি ম্যানেজমেন্টটা করব। তো অনেক ক্ষেত্রে সিওপিডি ম্যানেজমেন্ট করার জন্য গোল্ড ক্লাসিফিকেশন করা হয়, গোল্ড 1, 2, 3, 4, সেটা এখন আলোচনা করছি না। তো কী করে আমরা নির্মূল করব এই সিওপিডি, সেটা এখন আমরা ডিসকাস করব। তো প্রথমেই আমরা মেডিসিনের দিকে যাব, অর্থাৎ ওষুধের মাধ্যমে কীভাবে নিরাময় করা হয় সেদিকে যাব। তো প্রথমেই আমরা হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড নামে একটা ওষুধ, তার ইউজ করার দিকও রয়েছে এবং ইউজ করব না তার বারণও রয়েছে, অর্থাৎ কন্ট্রাইন্ডিকেশন অ্যান্ড ইন্ডিকেশন দুটোই আছে। তো আমরা একটু আগে যেটা বললাম যে ব্লাড কাউন্ট করে আমরা ইওসিনোফিল কাউন্টটা করব, সেটা এখন এখানে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? তো যদি 3টে দিক রয়েছে এই ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করার, অর্থাৎ ইন্ডিকেশন হচ্ছে 3টি। কী? যদি ব্লাড ইওসিনোফিল কাউন্টটা যদি হয় মোর দ্যান 300 সেলস পার মাইক্রোলিটার যদি হয় তাহলে আমরা ব্যবহার করব। আরেকটা হচ্ছে যদি আমরা প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যাজমা, যদি কারোর হাঁপানির হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। এবং হাঁপানির কারণে যদি হসপিটালে ভর্তি হওয়ার হিস্ট্রিও থাকে সেক্ষেত্রেও আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করব। এখন আমরা দেখে নেব কোন কোন ক্ষেত্রে আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করব না। তো এর হচ্ছে যদি আমাদের কোনো পেশেন্টের ঘন ঘন নিউমোনিয়ার সংক্রমণ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করব না। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি হিস্ট্রি অফ টিউবারকুলোসিস, অর্থাৎ কোনো পেশেন্টের যদি যক্ষা থাকে সেক্ষেত্রেও আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করব না। আরেকটা হচ্ছে 3 নম্বর, যদি আমাদের ব্লাড ইওসিনোফিল কাউন্টটা লেস দ্যান 100 সেলস পার মাইক্রোলিটার হয় তাহলে আমরা সিওপিডিতে ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করব না। তো এই 3টে যদি থাকে তাহলে আমরা ইউজ করব না, আর আগে যেটা আলোচনা করলাম যেটা যদি থাকে তাহলে আমরা ইউজ করব। সেকেন্ড নম্বর ট্রিটমেন্ট হচ্ছে হাই ফ্লো অক্সিজেন থেরাপি, অর্থাৎ এটার ইন্ডিকেশন কখন হয়? একটা প্যারামিটার রয়েছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যদি আমাদের লেস দ্যান 55 to 60 মিলিমিটার মার্কারি হয় তাহলে আমরা লং টার্ম অক্সিজেন থেরাপি ইউজ করব। লং টার্ম অক্সিজেন থেরাপিতে দিনে 15 থেকে 16 ঘন্টা অক্সিজেন থেরাপি দেওয়া হয়, এটি একটি ট্রিটমেন্টের মধ্যে আনা হয়েছে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে লাস্ট অপশান হচ্ছে সার্জারি। তো যদি আমাদের মেডিকেশান তারপর অক্সিজেন থেরাপিতে কাজ না হয় তখন আমরা সার্জারির অপশানটা চুজ করব। এটার নাম হচ্ছে লাং ভলিউম রিডাকশান সার্জারি। যদি FEV1 প্যারামিটারটা যদি লেস দ্যান 20% হয় তখন আমরা এই সার্জারিটা করব না, আদারওয়াইজ আমরা সার্জারিটা করতে পারি। এখন আমরা আলোচনা করব যে সিওপিডিটা আমরা কি করে প্রিভেনশন করতে পারি। তো একটা কথা সবাই জানে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা প্রথমে যদি রোগটার প্রতিরোধ করতে পারি তাহলে সেটাই হচ্ছে বেস্ট ম্যানেজমেন্ট। তো প্রথমেই হচ্ছে আমি বলেছিলাম যে মোস্ট কমন কজ অফ দ্য সিওপিডি ইজ ক্রনিক স্মোকার, অর্থাৎ প্রথমেই আমাদেরকে স্মোকিংটা ত্যাগ করতে হবে, অর্থাৎ ধূমপানটা ত্যাগ করতে হবে। এরপরে যারা কাঠের উনুনে রান্না করে সেটা খুব কমিয়ে দিতে হবে, এবং খুব মোস্ট প্রবাবলি যদি সবাই LPG ব্যবহার করে তো গ্যাস সিলিন্ডার ব্যবহার করে সেক্ষেত্রে চান্সটা কম হতে পারে। এবং আশেপাশে চারিদিকে যে পলিউশন হচ্ছে এয়ার পলিউশন সেটা যদি কমানো যায় সেক্ষেত্রে সিওপিডি হওয়ার চান্স অনেকটাই কমে যেতে পারে। তো আজকে আমরা আলোচনা করলাম সিওপিডি নিয়ে। তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখলেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগতে পারে। কী করে সিওপিডি প্রতিরোধ করা যায় সেটাও আলোচনা করলাম। আজকে এখানে আলোচনা শেষ করছি এবং পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।